কি হলো, এখানে বসে থাকার ইচ্ছে আছে নাকি? তুর্য বলতেই মীরা তাড়াহুড়ো করে গাড়ির দরজা খুলে নামতে গেলে তার একটা হাতে টান লাগে। ঘাড় ঘোরালে দেখতে পায় তুর্যর হাতের মধ্যে তার হাত, আর তার দৃষ্টিজোড়া মীরাতেই নিবদ্ধ। তা দেখে মেয়েটা তার নয়নজোড়া এদিক ওদিক করতে থাকে। এখন গিয়ে একটা শাওয়ার নেবে, তারপর নিচে এসে লাঞ্চ করে তবে রেস্ট নেব। আমার ফিরতে দেরি হবে। কথাগুলো বলে তুর্য মীরার কপালে উষ্ণ চুমু এঁকে দেয়, অতপর হাত ছেড়ে বলে, যাও। এতে মীরা খুব বেশি অবাক হয় না, কারণ এতদিন যাবৎ এই লোকটা তার সাথে এভাবে ট্রিট করছে। তার মাথায় এখন পার্কিং লটে তুর্যর উপর ঝাঁপিয়ে পড়া মেয়েটা ঘুরঘুর করছে। মীরা খুবই সরল, তাই বলে অতটাও বোকা নয়। সে ভালো মতোই বুঝতে পারছে তুর্যর সাথে মেয়েটার কিসের সম্পর্ক, আর সেটা এখনও আছে নাকি নেই সেটাই জানতে হবে মীরাকে। আচ্ছা, যদি কিছুই না থাকে তবে মেয়েটা ভাবে লিপ টু লিপ কিস করতে কেন চাইলো, আর তুর্য কেন বলল না মেয়েটাকে যে মীরা তার বিয়ে করা বউ? এই সমস্ত প্রশ্ন মীরার মাথায় ঘুরপাক খাচ্ছে। আজ সন্ধেটা এত পানসে কেন মামি? সিঁড়ি বেয়ে নামতে নামতে শুভ প্রশ্ন করে তার মামিকে। তুহিন, বড় বৌমা আর আমার দিদিমণিটা তার নানু বাড়ি গেল আবারও তাদের স্পেশালভাবে দাওয়াত করতে। শেষের কথাটা মুখ বাঁকিয়ে বলেন শান্তি চৌধুরী। আমাকেও তো সঙ্গে নিতে পারতো। নিতে চেয়েছিল, তুই যাসনি। হোয়াট? তোকে অনেকবার ডাকা হয়েছিল, কিন্তু তুই ঘুমে বিভোর ছিলি। আচ্ছা বল, কি খাবি? এক কাপ কড়া কফি, মাথাটা বেশ ধরেছে। শান্তি চৌধুরী একজন মেটকে ডেকে এক কাপ কড়া কফি দিতে বলেন। শুভ কফির মগটা নিয়ে বুসরার দরজার সামনে দাঁড়ায়। তার একমাত্র বোন তার উপর অভিমান করেছে, সেই অভিমানকেই ধূলিসাৎ করতে দরজায় টোকা দেয় শুভ। কি? একটু পরে এসো, পড়ছি এখন। বলে বসা সে জানে দরজার ওই পাশে এখন কে হতে পারে। বস, দরজাটা একটু খোল পাখি, ভাইয়ার দরকারি কথা আছে তো। পরে বলো, এখন সময় নেই, বিজি আছে। এমনিতেই কাল সারা দিন ব্যস্ত থাকবো, তাই এখন একটু পড়তে দাও। এই মাসেই পরীক্ষা আমার। শুভ বুঝে গেছে তার অভিমানী বোন এখন দরজা খুলবে না, তাই আর বৃথা চেষ্টা না করে ছাদের দিকে পা বাড়ালো। শুভ ছাদে পা দিতেই এক অদ্ভুত সৌন্দর্যের সম্মুখীন হয়। ছাদের রেলিং ধরে রাস্তার দিকে মুখ করে এক নারী অবয়ব দাঁড়িয়ে আছে। কোমর ছাড়িয়ে রেশমি চুলগুলো পড়ে রয়েছে পিঠে, আর সেই নারী অবয়বটি তার দৃষ্টি স্থির রেখেছে সুদূর আকাশের ওই অর্ধচন্দ্রাকারটির দিকে। এই আলো ছায়া মনোরম পরিবেশ, তার ওপরে অতিমাত্রায় সৌন্দর্য নারীপৃষ্ঠ অবয়ব, যা শুভর আঁখিজোড়াকে শীতল করতে যথেষ্ট। আস্তে আস্তে শুভ গিয়ে দাঁড়ালো সেই নারীটির অবয়বের পিছনে, কিন্তু সেদিকে সেই নারীটির কোনো খেয়াল নেই। তাই শুভ বুদ্ধি করে খক খক করে খেসে উঠল। কাশির শব্দ, নড়চড়ে ওঠে মীরা। হ্যাঁ, ওটা মীরাই ছিল। ঘরে তার দম বন্ধ লাগছিল, তাই তার প্রকৃতির হাওয়া লাগাতে ছাদে আসা। মীরা তার পেছনে শুভকে দেখে অপ্রস্তুত হয়ে যায়। তড়িঘড়ি করে গায়ে জড়ানো ওড়নাটা একপাশে মাথায় টেনে নেয়, অতঃপর শুভকে একটা জোরপূর্বক হাসি উপহার দেয়। এ কি হোয়াইট রোজ, তুমি কান্না করছিলে? শুভ তার হোয়াইট রোজের দিকে চোখের দিকে তাকিয়ে চমকে গিয়ে প্রশ্নটা করে। মীরা আবারও তার ঠোঁটে যথাহাসি বজায় রাখার চেষ্টা করে দুদিকে মাথা নাড়ে। তাহলে তোমার চোখগুলো এমন ফোলা ফোলা লাগছে কেন? শুভ আবারও প্রশ্ন করতে দেখে মীরা মুচকি হেসে চোখ দুটো বন্ধ করে একপাশে মাথা নাড়ে, যার অর্থ এমনি। হোয়াইট রোজ, আই এম সরি। শুভর এহেন দুঃখে ভরা কণ্ঠ শুনে বেকুব বনে যায় মীরা। সে ছেলেটার দিকে তাকিয়ে ঘন ঘন চোখের পাতা নাড়ে, যা দেখে হো হো করে হেসে ওঠে শুভ। অতঃপর বলে, বলতে ইচ্ছে করলো তাই বললাম। আচ্ছা হোয়াইট রোজ, তুমি আমার বন্ধু হবে? কথাটা বলে শুভ তার ডান হাতটা বাড়িয়ে দেয়। মীরা শুভর হাতের দিকে একবার তো আর একবার তার মুখের দিকে চেয়ে থাকে। সে চায় না কোনো রকম ঝামেলায় জড়াতে। তুর্য তাকে সাফ সাফ মানা করে দিয়েছে শুভ নামের ছেলেটার সাথে না মিশতে, এমনকি সে যেখানে থাকবে সেখানে মীরার থাকা নিষেধ। মীরাকে হাত কসলাতে দেখে শুভর মুখটা নিমিষেই ছোট হয়ে যায়। একরাশ অন্ধকার ঢেকে যায় মুখখানায়,
আস্তে করে সে তার বাড়ানো হাতটা নিজের কাছে টেনে নিয়ে মাথা নিচু করে নেয়, যেন কি অন্যায় কাজটাই না করে ফেলেছে সে। মীরা শুভর মুখটা দেখে খারাপ লাগে। ছেলেটা ততটাও খারাপ নেই যতটা সে প্রথম দিন ভেবেছিল। তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললো। তুর্যর কথার অবাধ্য হয়ে শুভর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। চৌধুরী ভিলায় আজকের সন্ধ্যাটা অন্য সব সন্ধ্যার চেয়ে অনেক স্পেশাল। আর হবেই বা না কেন? জাহিদ চৌধুরীর ছোট নবাবের রিসেপশন বলে কথা। সারা বাড়ি বাহারি রকমের লাইটিং আর ফুলে ফুলে সজ্জিত। বিভিন্ন রকমের ফুলগুলো যেন নিজেদের মধ্যে সুবাস ছড়ানোর প্রতিযোগিতা চালাচ্ছে। তবে এর মধ্যে রজনীগন্ধা এক ধাপ এগিয়ে। সে তার মিষ্টি গন্ধটা সকলের নাকে গিয়ে ধাক্কা দিচ্ছে সবার ঊর্ধ্বে গিয়ে। মাহির সে সকালে চলে এসেছে চৌধুরী বিলায়। অবশ্য মীরার বড় ভাই হিসেবে নয়, বরং তুর্যর বেস্ট ফ্রেন্ড হয়ে। তার একমাত্র বেস্ট ফ্রেন্ডের রিসেপশন বলে কথা। তার তো দায়িত্ব বলে কিছু আছে নাকি? হুট করে এত কিছুর আয়োজনে হিমশিম খাচ্ছে সকলে। তবে এর মধ্যেই শুভকে দেখা গেল নীল রঙের পাঞ্জাবি পরে সিল্কি চুলগুলো হাত দিয়ে সেট করতে করতে এদিকেই আসছে। কি ব্রো, আর কতক্ষণ? মাহিরের উদ্দেশ্যে বলল শুভ। এই তো। বলেই মাহির শুভর দিকে ফেরে। হিরো তো দেখছি সেজে গুজে রেডি, তাই হিরোইন খোঁজার জন্য হেল্প লাগবে নাকি? দুষ্টু হাসির সহিত এক চোখ টিপ দিয়ে বলে মাহির। হ্যাঁ, আসছে বন্ধু চামচা আমার হিরোইন খুঁজতে। মুখ বাঁকিয়ে বলে শুভ। মাহির শুভর পেটে খোঁচা দিয়ে বলে, তুহিন ভাইয়া বাদে তোদের দুই ভাইয়ের পেটে শুধু হিংসাতে ভরপুর, দুটোই তোরা কুমির। আর তোমার বন্ধু যে মাথায় 10 কেজি ইগো নিয়ে ঘোরে, তার বেলায় শুভর কথার ধরন দেখে হো হো করে হাসতে থাকে মাহির। মাহির ভাই, আপনার হাসিতে কেউ একজন বারবার খুন হয়, সে খেয়াল কি রাখেন আপনি? মাহিরকে হাসতে দেখে দূরে দাঁড়ানো বুশরা বিড়বিড় করে বলে, আজকে আমি আমার মনের কথা বলে দিব আপনাকে। এতে আমাকে যদি বেহায়া বলেন তবে তাই শ্রেয়। ভালোবাসার মানুষের কাছে একটু বেহায়া হওয়াই চাই। এক ছোটে উপরে চলে গেল বুশরা। ঠোঁটে তার মিটি মিটি হাসি। স্টেজের ওপরে পাশাপাশি দুটো সিংহাসন পাতা, তাতে বসে আছে তুর্য মীরা। তাদের দুজনের মুখে হাসি ছিটে ফোটাও নেই। তবে মীরা জোরপূর্বক হাসার চেষ্টা করছে। কি সমস্যা? এভাবে আমার দিকে আর চোখে তাকানোর মানে কি? লোকজনের দৃষ্টি আমাদের দিকেই তাক করা। সো স্টুপিডের মতো আমাকে দেখা বন্ধ করে সামনে তাকাও। দাঁতে দাঁত চেপে বলে তুর্য। একটু আগে ঘটনার জন্য যে লোকটা বেজায় রেগে আছে, তার বুঝতে বাকি থাকে না মীরার ফ্ল্যাশব্যাক। মীরাকে সাজানোর জন্য আলাদা করে পার্লারের মেয়েদের দরকার পড়েনি, কারণ আমাদের বুশরা রানী বুশরা একা 100। মাহির কারোর সাথে ফোনে কথা বলছে, তবে কার সাথে কথা বলছে বোঝা গেল না। কই হলো তোমাদের? নিচে যে সকলে ওয়েট করে আছে হোয়াইট রোজকে দেখবে বলে। বাকি কথা গলায় আটকে যায় শুভর। তার দৃষ্টি স্থির হয়ে গেছে তার হোয়াইট রোজের ওপর। এভাবে যে কত সেকেন্ড কেটে গেল তার টের পেল না। ভাইয়া, তোমরা দরজা আলগায় দাঁড়ালেই ভেতরে যাব কিভাবে? কোমরে দুহাত দিয়ে মিছে রাগের সুর বলে বুশরা। আরে বুশরানি যে, তোমাকেই তো মিস করছিলাম এতক্ষণ। মাহির কথা বলতেই সে আরও আপ্লুত হয়ে যায়, সঙ্গে সামান্য লজ্জাও পায়। তবে সবাই আছে বিধায় নিজেকে স্বাভাবিক করে বলে, মাহির ভাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি বলো, শুনছি। এখন নয়, পরে। বুশরা রেহান কথায় মাহির কিছু না মনে করলেও শুভর ভ্রুজোড়ায় ভাঁজ পড়ে। জাহিদ চৌধুরীর কনিষ্ঠ পুত্রবধূকে দেখার জন্য সকলে উতলা হয়ে আছেন। তাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে নিচে নামছে মীরা। তার এক পাশে বুশরা, অন্য পাশে তুলি। তাদের পিছনে 3 ধাপ উঁচুতে মাহির, আর তার কোলে তানহা। তানহা তার গলাটা শক্ত করে জড়িয়ে ধরে কি যেন বলছে, আর একের পর এক চুমু এঁকে দিচ্ছে মাহিরের গালে। এতে মাহির মিটিমিটি হাসছে তানহার অগচরে, যাতে বাচ্চাটা বুঝে না যায় সে হাসছে। তবে তানহাও কম যায় না। সে তার মাহি বাবাকে কিছুতেই রাগ করে থাকতে দেবে না। যতক্ষণ না তার রাগ ভাঙছে ততক্ষণ সে এক চুলও নড়বে না কোল থেকে। মীরার সৌন্দর্য দেখে উপস্থিত সকলে মুগ্ধ। সবাই মেয়েটার রূপের প্রশংসা করতে লাগলো।
মীরা আকাশি রঙের বেনারসি শাড়ি পরেছে। শাড়িটা দেখতে ততটাও সুন্দর নয়, তবুও যেন মীরাকে তাতে অপরূপা লাগছে। এদিকে তুর্যের অবস্থা কাহিল। সে ভাবতেও পারেনি তার পছন্দ করে দেওয়া শাড়িতে মেয়েটাকে এত সুন্দর লাগবে, কিন্তু সে তো পছন্দ করেনি। মেয়েদের জিনিস সম্পর্কে তার সামান্য ধারণাটুকুও নেই। শুধুমাত্র ছোট বোনের আবদান পূরণ করতে আর কিছু ফর্মালিটির জন্য শাড়িটা তাদের দিকে এগিয়ে দিয়ে বলেছিল এটা সুন্দর, আর এতেই সবাই ধরে নিয়েছে এই শাড়িটা তুর্যের পছন্দ। না, মেয়েটার শরীরে কোনো সুন্দর পোশাকের দরকার নেই, বরং যে কোনো পোশাক মেয়েটার শরীরের ছোঁয়া পেলে উল্টে সেই পোশাকের সৌন্দর্য বৃদ্ধি পাবে। মাহিরের ধাক্কায় তুর্য তার ভাবনা থেকে বেরিয়ে আসে। অনেক সময় পাবি দেখার, এখন যা ওখানে গিয়ে বস, তোদের কটা ছবি তুলুক। কথাটা বলে মাহির সরে আসে ওখান থেকে। তার নজর এখন সদর দরজার দিকে। বারবার কাউকে ফোনে ট্রাই করছে মাহির, তবে সে কাঙ্ক্ষিত নম্বরটি সুইচ অফ বলছে। ভেতরে ভেতরে রাগে গজগজ করতে করতে মাহির কিন্তু ওপর থেকে কাউকে কিছু বুঝতে দিচ্ছে না। খোদার কসম, আজ যে তোর কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না মিলি। শুধু বাড়ির যাওয়ার অপেক্ষা। তুর্যর হাসি হাসি মুখটা নিমিষে চুপসে যায় মীর আর শুভকে একসাথে দেখে। অবশ্য ওখানে শুভ একা নেই, বুশরা তুলে আরও অনেকেই আছে। তবুও তুর্যর ভালো লাগছে না। তার মন চাইছে মেয়েটাকে টেনে নিয়ে চলে যেতে এখান থেকে। অনিচ্ছা সত্ত্বেও তুর্য মীরার পাশে তার জন্য বরদেখিত জায়গায় বসলো, বেশ ভাব নিয়ে। তা দেখে মেয়েদের মন ভেঙচি কাটল শুভ, যেটা তুর্যের চোখ এড়ালো না। আর দেখলো মীরা শুভর ভেঙচি কাটা দেখে ফিক করে হাসলো, যা তার রাগকে দ্বিগুণ করে দিতে যথেষ্ট। ফ্ল্যাশব্যাক এন্ড। অতিথিরা মীরার রূপের প্রশংসা করার পাশাপাশি সমালোচনা করতে ভুলল না। তুর্যর এক মামি তো বলেই ফেললেন, ছোট আপা, তুর্য মেয়েটা কিন্তু কাজটা ঠিক করেনি। ওই মেয়ের সৌন্দর্যের মুখে পড়ে বিয়ে তো করেই ফেলেছে, তা সারা জীবন বোবা মেয়েকে নিয়ে কি কাটাতে পারবে তো? কথাগুলো বেশ জোরে বলতে তুর্য মীরা সহ স্টেজের আশেপাশে অনেকেই শুনতে পেল। তুর্য এমনিতেই অনেক রেগেছিল, তার উপর এই মহিলার কথাগুলো ছিল আগুনে ঘি ঢেলার নেই, যা তুর্যর পুরোটাই মেজাজ বিগড়ে গেল। আচমকা তুর্য উঠে দাঁড়ালো, অতঃপর সামনের দিকে পা বাড়ালো ওই মহিলাটাকে কিছু কড়া কথা শোনাবে বলে, কিন্তু যাওয়ার আগেই তার হাতে টান পড়ল। তুর্য ঘাড় ঘোরালে দেখতে পায় তার একটা হাত মীরা দু হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আছে আর মাথা নেড়ে যেতে না করছে। কিন্তু তুর্য সেদিকে পাত্তা না দিয়ে বলে, মীরা, আমার হাতটা ছাড়ো। শান্তভাবে বলে কাজ হচ্ছে না দেখে তুর্য তার আগের ফর্মে চলে এসে দাঁতের দাঁত চেপে বলে, হাতটা ছাড়তে বলেছি। কেঁপে ওঠে মীরা তুর্যর বলার কথার ধরন দেখে। পরিস্থিতি বেগতিক দেখে মাহির তুর্যর সামনে চলে আসে। তার নিজেরও রাগ লাগছে, মনে হচ্ছে এই মহিলার জবান কেড়ে নিতে, কিন্তু আজকের দিনে সে কোনো রকম ঝামেলা করতে চায় না, তাই বন্ধুকে শান্ত করতে বলে, রিল্যাক্স তুর্য, এত হাইপার হবি না প্লিজ। অনেক লোকজন এখানে, আর দেখ আমার বোন কিন্তু ভয় পাচ্ছে। আল্লাহর ওয়াস্তে মীরার জন্য হলেও একটু শান্ত থাক। মাহিরের কথা শুনে তুর্য মীরার দিকে তাকালে দেখতে পায় মেয়েটা মৃদু কাঁপছে, আর তার চোখে মুখে রয়েছে একরাশ ভীতি, যা দেখে তুর্য আর কিছু বলে না। তবে তার রাগটা চেপে রাখার ফলে কেমন ফোঁস আওয়াজ হচ্ছে তার শ্বাস প্রশ্বাস থেকে। বুশরার দু চোখ শুধু মাহিরকেই দেখে চলেছে। সে শুধু অপেক্ষা করছে মাহিরের একটু ফ্রি হওয়া নিয়ে, কিন্তু লোকটাকে এমন অস্থির লাগছে কেন? হঠাৎ বুশরা খেয়াল করে মাহিরের দু চোখ কেমন লাল হয়ে আছে, আর সে লাল চক্ষু জোড়া নিয়ে লোকটা সদর দরজার দিকে দৃষ্টি রাখে। তাতে দাঁত চেপে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। বুশরা সেই দৃষ্টি অনুসরণ করলে দেখতে পায় মিলি সদর দরজা দিয়ে তার ড্যাডির হাত ধরে এগিয়ে আসছে। আজ সে শাড়ি পরেছে, কালো রঙের জামদানি শাড়ি, তার সাথে ম্যাচিং করে মাথায় কালো হেজাব বাঁধা, মুখে হালকা মেকআপ। এই নিয়ে দুবার শাড়ি পরলো মেয়েটা। 4 বছর আগে একবার পরেছিল আর আজ আবার পরলো। মিলির গলা শুকিয়ে যাচ্ছে, ঘন ঘন ঢোক গিলছে মেয়েটা, কিন্তু তৃষ্ণা নিবারণ হচ্ছে না, আর না কোনো পানীয়তে হবে।
এতই যখন তাকে ভয়, তবে তার দেওয়া শাড়ি পরতিস। কানের কাছে কারো গরম নিঃশ্বাসের সাথে চাপা কণ্ঠস্বর শুনতে পেয়ে চমকে যায় মিলি। সে ঘাড় না ঘুরিয়ে বুঝতে পারে ব্যক্তিটি কে, যে আরও দুটো ঢোক নিজের অজান্তে গিলে ফেলে মেয়েটা। সে তার নার্ভাসনেসগুলোকে এক সাইডে রেখে কিছু বলতে উদ্যত হলেই সেখানে উপস্থিত হয় বুশরা। মিলি আপি, আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? আর এত দেরি করে কেন আসলেন? কই না তো। আমতা করে মিলি অতঃপর আবারও বলে, আমাদের গাড়ির সামনে একজন বৃদ্ধা এসে পড়েছিল। অবশ্য উনিও বুঝতে পারেনি, বয়স হয়েছে তো। কথাটা শোনা মাত্র আটকে ওঠে বুশরা। তার অবস্থা দেখে মিলি মুচকি হেসে বলে, রিল্যাক্স বুশরা, ড্যাডি ওনার কিছু হতে দেয়নি, আগেই ব্রেক কষে নিয়েছে। অবশ্য হাতে সামান্য চোট পেয়েছিলেন উনি। ওনাকে ডাক্তার দেখিয়ে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে তবে এসেছি, তাই তো এত দেরি হয়ে গেল আসতে। অতঃপর আর চোখে মাহিরের দিকে তাকিয়ে বলে, ফোনটা নিতেও ভুলে গেছি, সুইচ অফ করে চার্জে বসিয়েছিলাম, পরে ফোন বলে আর মনেই নেই। মাহিরের কোনো রকম পরিবর্তন দেখতে পেল না মিলি। এখনো পর্যন্ত মাহির তার মুখটা গম্ভীর করে রেখেছে। চলুন আপি, আমরা ভেতরে যাই। বর্ষা মিলিকে আর দাঁড়াতে না দিয়ে টেনে নিয়ে চলে গেল সেখান থেকে। এতে মাহিরের বিরক্ত যেন আরও বেড়ে গেল। মীরা মিলিকে দেখা মাত্র বসা থেকে উঠে দাঁড়ালো আর মিলি গিয়ে তাকে জড়িয়ে নিল নিজের সাথে। আল্লাহ, আমার ছোট্ট বাবুইটাকে কত সুন্দর লাগছে, একদম নতুন বউ। উপস, মেয়েরা তো এখন সত্যিকারের বউ, তুজ্জ ভাইয়ার বউ। উত্তেজিত হয়ে বলে মিলি, আর তার কথায় লজ্জায় মূর্ছা হয়ে যায় মীরা। আর ভাইয়া, আপনাকেও কোনো রাজকুমারের থেকে কম লাগছে না। মিলির কথায় আর চোখে তুর্যকে দেখে নেয় মীরা। সে ভাবছে এতক্ষণ যাবৎ তো সেই লোকটার পাশে বসে তার দিকে তাকিয়েছিল, কই তখন তো এত সুন্দর লাগেনি, তবে এখন কেন লাগছে? তখন তো আবার পরক্ষণেই ভাবে, উফ, তখন তো সে ভয়ের মধ্যে ছিল। কখন জানি লোকটা সেই অন্তরাত্মা কাঁপানো ধমকটা দেয়। তুর্য মীরার শাড়ির সাথে মিলিয়ে আকাশি রঙের শেরওয়ানি পরেছে, হাতে ব্র্যান্ডের ঘড়ি, তার সিল্কি চুলগুলো জেল দিয়ে সেট করা, আর সবচাইতে নজর করা আকর্ষণীয় গাল ও থুতনির চাপদাড়িগুলো ছোট করে ছাটা, যার জন্য তার মুগ্ধ করার সৌন্দর্য আরও ফুলে উঠেছে। সৌন্দর্যের ওপরে দেখছি পিএইচডি করেছিস, তা আমাকেও একটু বল কেমন লাগছে। মিলির উদ্দেশ্যে দাঁতের দাঁত চেপে বলে মাহির। মাহিরের এহেন কথায় সে নিজের বড় বড় আঁখি দ্বারা তার আপাদমস্তক পরখ করে। মাহির সবুজ রঙের পাঞ্জাবি পরেছে, সেটার হাতা কোনোই পর্যন্ত গোটানো, হাতে ব্র্যান্ডের ঘড়ি, তার সেট করা চুলগুলো সামান্য এলোমেলো হয়ে বেশ কয়েকটি চুল তার কপালে এসে পড়েছে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নেই। তা দেখে মুচকি হাসে মিলি, অতঃপর বলে, কিউট। হট, আমি কোনো বাচ্চা নাকি? বলে মাহির মিলিকে চোখরাঙা দিয়ে নীরবে শাসিয়ে দিল, যার অর্থ তাকে পরে দেখে নিচ্ছে। খাওয়া দাওয়া পাট চুকে গেছে অনেকক্ষণ আগে। অনেক অতিথি বাড়ি ফিরে গেছেন খাওয়ার পরপরই। শুধুমাত্র খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা থেকে গেছেন। ওনারা এখন ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করতে ব্যস্ত। এমন সুবর্ণ সুযোগ বড়রা খুব কমই পান, তাই ওনারা লুফে নিচ্ছে নাচ। মীরা বড়দের মধ্যে থেকেই খুবই বিরক্ত হচ্ছে। সে মনে মনে খুব করে চাইছে এখানে একজন আসুক আর তাকে নিয়ে যাক তাড়াতাড়ি। সে ক্লান্ত, খুবই ক্লান্ত, কিন্তু না, এই মুহূর্তে তাকে সাহায্য করার জন্য কেউ নাই। ছোটরাও একটাও এখানে নাই, তারা তো যে যার কাজে ব্যস্ত। তুর্য গেছে তার এক সিনিয়র ডাক্তারকে ছাড়তে। মিলি এতক্ষণ যাবৎ মীরার কাছেই বসেছিল। হঠাৎ তার সামনে তারই বয়সের অথবা তার থেকে 1-1.5 বছরের ছোট একটা হ্যাংলা পাতলা ছেলে এসে দাঁড়ায়। উপরে না মানে তুলিভাবে আছেন, ওনার আপনাকে প্রয়োজন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল ছেলেটা। তার যাওয়ার দিকে তাকে ভ্রুজোড়া কুঁচকে যায় মিলি। সে ভাবতে থাকে আসলে ছেলেটি তাকে কি বলে গেল। তুলি ভাবি ডাকছে, মানে কি তুলি ভাবি তো রান্নাঘরে। আচমকা মিলির চক্ষু জোড়া বড় আকার ধারণ করলো। কত বড় বেয়াদব ছেলেটা,
কেমন করে মিথ্যে বলে চলেই গেল। দাঁড়াও চান্দু, তোমায় আমি দেখাচ্ছি মজা। বিড়বিড় করে বলে। তড়িৎ ছেলেটার পিছনে গেল মিলি। কি বললি? রিজুকে সামনে আসতে দেখে প্রশ্নটা করে মাহির। বলেছি তুলি ভাবে তাকে প্রয়োজন। গুড, যা এখন। স্যার বলছি যে ওটা কি ম্যাম? মাহিরকে নিজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে না মানে আসলে আমতা আমতা করে রিজু দৌড় দেয় সেখান থেকে। ছেলেটার কাণ্ড দেখে হেসে ফেলে মাহির, মুখে বলে, ভালোই ধরেছিস তুই। এটা ম্যাম, আমার ব্যক্তিগত ম্যাম। বিড়বিড় করতে করতে করিডোর দিয়ে হাঁটছে মিলি। হঠাৎ সে অনুভব করলো তার শাড়ির ফাঁক দিয়ে কারো বলিষ্ঠ হাত তার নরম উদর চেপে বসেছে, যার ফলস্বরূপ সে কেঁপে কেঁপে ওঠে। সেই বলিষ্ঠ হাতের ব্যক্তিটি তার হাতের চাপ আরেকটু বাড়িয়ে মিলিকে নিজের দিকে আরও বেশি করে টেনে নেয়, যার ফলে মেয়েটার পিঠ গিয়ে ঠেকে সেই ব্যক্তির চওড়া বুকে। তুমি কেন, অন্য কাউকে আশা করছিলি বুঝি? ফালতু বকা বন্ধ করো আর আমাকে ছাড়ো। এখানে অনেক লোকজন, কেউ দেখবে। তার মানে তুই আমার সাথে একান্তে সময় কাটাতে চাইতিস, রাইট? যেখানে আমাদের কেউ দেখবে না। কথাগুলো বলেই মাহির মিলিকে কিছু বলার সুযোগ না দিয়ে তাকে টেনে পাশের রুমে ঢুকে পড়ে। সম্ভবত রুমটা বুশরার। করিডোরের অপর মাথায় ধপ করে বসে পড়ে বুশরা। অতঃপর হাউমাউ করে কেঁদে ওঠে মেয়েটা। চটজলদি দুহাত দিয়ে মুখ চেপে ধরে সে, যাতে তার কান্নার আওয়াজগুলো কারো কানে না পৌঁছায়। তা না হলে বাড়ি ভর্তি লোকজনের নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, যার উত্তর তার কাছে থাকলেও সে কাউকে দিতে পারবে না। বুসরা তার হাত দিয়ে কান্নার আওয়াজ আটকাতে সক্ষম হলেও চোখের পানি বাদ মানছে না তার। আঁখি জোড়ায় মুষলধারে বৃষ্টির ন্যায় ঝরে ঝরে পড়ছে, এ যেন থামবার নেই। এই মতো অবস্থায় বুসরার কাঁধে কেউ হাত রাখে। তড়িৎ বুসরা তার চোখ মুখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, তবে সে বিফলে যায়। কিছুতেই স্বাভাবিক হতে পারছে না মেয়েটা, তাই বাধ্য হয়ে সামনের দিকে হাঁটা ধরল। তার একটা হাত টান পড়ে, আবার অনিচ্ছা সত্ত্বেও সে পিছন ফেরে। আর দেখতে পাই শুভ দেখতে পাই তার বোনের করুণ বিধ্বস্ত চেহারা। বুসরা সারা মুখ লাল হয়ে আছে, চোখের কোণে এক গাদা অশ্রু তা থেকে গলগল করে ঝরে পড়ছে গাল বেয়ে। ভাইয়া! ঠোঁট উল্টে এই একটা শব্দ করেই বুসরা তার ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়ে। সারাদিন দুষ্টুমিতে মেতে থাকা বুসরার এমন করুণ অবস্থা যে কোনোদিন দেখতে হবে তা কল্পনাতেও ভাবেনি শুভ। ছোট বোনকে এভাবে দেখে সারা দুনিয়া অন্ধকার লাগছে তার। শুভ কাঁপা কাঁপা হাতে বোনের চুলে হাত বুলিয়ে জানতে চায়, এই পাগলি, কান্না কেন করছিস? কি চাই ভাইয়াকে বল। ভাইয়া, আমার মাহির ভাইকে চাই। তাকে আমি ভালোবাসি, গত 2 বছর ধরে ভালোবাসি। তো লোকটা খারাপ, চরম খারাপ। আমাকে বুঝতে চায় না, কেমন ছোট বোনের মতো করে দেখে। কেন এমন করে? তার কি আমি বোন নাকি? তার নিজের বোন থাকতে আমাকে কেন বোনের নজরে দেখতে হবে? বলো না ভাইয়া। ভাইয়া, ওই লোকটা বিদেশি, ওই আপিটাকে পছন্দ করে, তাকেই ভালোবাসে, আমাকে কেন বাসে না? বলো না ভাইয়া। তুমি বলছো না কেন? তোমার মাহির ভাইকে পছন্দ না? কি হলো, কিছু বলো। আমার কিন্তু মাহির ভাইকে চাই, মরে যাবো ভাইয়া, তাকে ছাড়া বাঁচবো না। বলো না, তার সাথে আমার বিয়ে দিবে তো? এক নাগারে কথাগুলো বলেই হু হু করে কেঁদে ওঠে মেয়েটা। বুসরা তার নিজের মধ্যে নেই, জ্ঞান শূন্য হয়ে ভাইয়াকে কি বলছে সেদিকে তার কোনো হুঁশ নেই। সে তার মতো বিলাপ করে কেঁদে চলেছে। শুভ পুরো স্তব্ধ হয়ে গেছে। সে আজ বুঝতে পেরেছিল বুসরা মাহিরকে পছন্দ করে, কিন্তু এতটা গভীরভাবে চায় তা তো টের পায়নি। ভালোবাসা বুঝি এমনই হয়, অন্তর থেকে আসা গভীর ভালোবাসা। কিন্তু সে তার বোনকে কিভাবে বোঝাবে যে মাহির বিবাহিত, ওই বিদেশিনী তার অর্ধাঙ্গিনী। 4 বছর আগে তাদের বিয়ে হয়ে গেছে। পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট সুখী নয়, সে ছোট হোক বা বড়। সুখ দুঃখ মিশ্রিত জীবনে মানুষের প্রত্যেকজনের জীবনে আসে সুখের পর দুঃখ, আবার সমস্ত দুঃখ কাটিয়ে এক ফালি রোদের ন্যায় উকি দেয় এক টুকরো সুখ। সেভাবেই একদিন বুসরার জীবনেও এক টুকরো সুখ এসে হাজির হবে বুসরার দেড়গোড়ায়। শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেদিনের ঘটনার পর 1 সপ্তাহ কেটে গেছে। বুসরা তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে
তার ভাইয়াকে সবটুকু উগলে দিলেও পরক্ষণে একেবারেই নিশ্চুপ হয়ে যায়। তাকে সারাক্ষণ নিজের রুমে পড়ার টেবিলে দেখা যায়, চোখ মুখের অবস্থা কাহিল। তাকে এভাবে দেখে সবাই ভেবে নেয় কদিন পরেই পরীক্ষার, সেই জন্যেই হয়তো মেয়েটা টেনশনে আছে। তাই সবাই সবার মতো করে বোঝায় যাতে সে টেনশন না নেয়। কিন্তু শুভ জানে তার বোনের নিশ্চুপের কারণ, তাই সে সিদ্ধান্ত নিল মাহিরকে সবটা জানাবে। রবিবার হওয়ার দরুন তুর্য আজ সারাদিন বাড়িতেই। এ কদিন সে যে কী চাপের মধ্যে ছিল শুধু সেই জানে। ভেবেছিল লাঞ্চের পরে মীরার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, কিন্তু সে রুমে থাকাকালীন মেয়েটা একমুখ হয়নি। ঘরময় পারচারি করছে তুর্য। এই মেয়েটা তাকে কোনোভাবে এড়িয়ে চলে তার দম বন্ধ হয়ে আসে। তা কি বোঝে না মেয়েটা? না, বোঝে না। বুঝলে হয়তো সে তার সাথে এমন করতো না। দরুন চাপা স্বভাবের মেয়ে মীরা। তার মনের কথাগুলো যেমন কাউকে টের পেতে দেয় না, তেমনি তার অভিমানগুলো কারো কাছে প্রকাশ করে না। তাই তো তুর্যর জন্য তার পাহাড় সমান অভিমানগুলো তার অন্তরের ছোট্ট কুটিরে তালা দিয়ে রেখেছে। কোনোভাবেই সে ওই বদলোকটাকে বুঝতে দেবে না দুপুরের কড়া রোদে ছাদের এক কোণে চুপটি করে বসে চক্ষু জোড়া হতে অশ্রু ছাড়াচ্ছে মীরা। কদিন থেকে তুর্যর ব্যবহার তাকে কঠিন থেকে কঠিন পীড়া দিচ্ছে। কেন শুধু শুধু লোকটা তাকে নিজের মায়ায় গভীরভাবে আটকে দিচ্ছে? লোকটা কি বুঝছে না তার এক্সট্রা কেয়ার মেয়েটার বুকটা কয়েকশো খণ্ড করে দেয়? মীরার পাশে থাকা মুঠোফোনটা ভাইব্রেট হচ্ছে অনবরত, কিন্তু সেদিকে তার কোনো রকম হুঁশ নেই। সে তার মতো দুই হাঁটুর মাঝখানে মাথা দিয়ে চুপটি করে আছে। তুর্য ড্রয়িং রুমে এসে বসেছে অনেকক্ষণ যাবৎ, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। আর না পাওয়ারই কথা। আজ যেহেতু ছুটির দিন, সেহেতু সকলেই লাঞ্চ করে নিজের রুমে ভাত ঘুম দিচ্ছে। অসহ্য, মেয়েটা কোথায় গেল? আচ্ছা, ছাদে যায়নি তো? তুর্য, সত্যি তুই পাগল হয়েছিস? দুপুরের এই কড়া রোদে ছাদে কি করবে? এক মনে বিড়বিড় করেছে তুর্য। মীরা, কোথায় আছো তুমি? না কোনো উত্তর আসছে না দেখে অধৈর্য হয়ে যায় তুর্য। সারা বাড়ি তার খোঁজা শেষ, এমনকি মেয়েটাকে কলও সে দিয়ে ফেলেছে 3 বার। না কল রিসিভ করছে, না সামনে আসছে। সব জায়গায় খুঁজে ফেললেও ছাদটা বাকি পড়ে আছে তুর্যর। তবে তার জানাই আছে মেয়েটা ছাদে নেই, কারণ এই কড়া রোদে কেবল পাগলরাই থাকতে পারে। কিন্তু মীরা তো পাগলি নয়, তাই তার সেখানে থাকার কোনো চান্সও নেই। তুর্যর মন মানল না। সে নিশুতির মতো একটি একটি করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। তবে তার কাছে আশ্চর্য লাগলেও সত্যি, মেয়েটা সেই কড়া রোদেই মাথা নিচু করে চুপটি করে বসে আছে, যা দেখে সে বেকুব বনে যায়। মীরা, পাগল হয়েছে তুমি? এই ধরা রোদে কি করছো? তুর্যর প্রশ্নে কোনো ভাবান্তর নেই মীরার, যে তার মতো আগের নেই বসে আছে। এবার তুর্যর রাগ উঠে যায়। সে মীরার বাহু ধরে হ্যাঁচকা টান দেয়, যার ফলস্বরূপ মেয়েটা কুকিয়ে ওঠে। আবার আকস্মিক এমন হওয়াতে একটু ভয়ও পেয়ে যায়। এতক্ষণ তার কোনো হুঁশ ছিল না, সে তো তার ভাবনাতে মগ্ন ছিল। এভাবে হঠাৎ কে ব্যথা দিল তা দেখার জন্য খানিকটা ওপরে তাকায় মীরা, আর দেখতে পায় চোখ মুখ শক্ত করে তুর্য তার দিকেই তাকিয়ে আছে। মীরার মুখ বিবর দেখে স্তব্ধ হয়ে যায় তুর্য। মেয়েটা কাঁদছে, কিন্তু কেন? কি হয়েছে মীরা? কান্না করছো কেন? আর এইভাবে রোদের মধ্যে বসে থাকার মানে কি? তুর্যর অস্থির কণ্ঠস্বর যা শুনে বিরক্তিতে আঁখি জোড়া বন্ধ করে নেয় মীরা। অসহ্য লাগছে তার লোকটাকে। কেন তার খোঁজ করতে করতে ছাদ পর্যন্ত চলে এসেছে সে? আর তো 2 মাস মাত্র, তারপর দুজন দুজনের রাস্তায়। সে তার মতো থাকবে আর মীরার মতো। তাহলে কিসের এত অধিকার আর এত আদিক্ষেতারই বা কী আছে? মীরা তুর্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্য পাশে মুখ ফেরালো। তা দেখে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল তুর্য। অতপর 2 হাত দিয়ে তার পান পাতার ন্যায় মুখখানি 2 হাতের মধ্যে ভরে নিল। নিচে চলো, এখানে খুব গরম। তুর্য তার বাঁ হাত দিয়ে মীরার ডান হাত ধরে নিচে নিয়ে যেতে নিলে মেয়েটা তার হাতটা ঝাড়া মেরে ফিরিয়ে দেয়। অতপর তুর্যর থেকে অনেকটা দূরে সরে বসে। এবার তুর্যর মেজাজ দেখে কে। ক্রমে তার কপালের রগ ফুলতে থাকে, শক্ত হয়ে যায় কপাল। তবে সেদিকে পাত্তা দিল না মীরা। তুর্যও কম যায় না, সেও এগিয়ে যায় মেয়েটার দিকে, যার ফলস্বরূপ ঘুচে যায় তাদের সমস্ত দূরত্ব। এখন আর তাদের মধ্যে এক আঙ্গুলও ফাঁক নেই। এমত অবস্থায় তুর্যর শক্ত হাত
আরও শক্ত হয়ে বসে মীরার গালে। অতপর সেভাবেই মেয়েটার মুখেটা নিজের একদম কাছে টেনে হিসিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমার থেকে দূরে যাওয়ার? এই তুর্য চৌধুরী থেকে ছাড়া পাওয়া অতটাও সহজ নয়। কথাগুলো বলার সময় তুর্যর পুরো ওষ্ঠযুগল মীরার নরম গোলাপি ওষ্ঠে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে বারংবার। কেঁপে ওঠে মীরা। না, তুর্য স্পর্শে নয়, বরং মানুষটার শক্ত শক্ত অধিকারী দেখিয়ে বলা কথাতে। আর থাকতে পারল না মীরা, তৎক্ষণাৎ হু হু করে কেঁদে উঠল ব্যথায়। তা দেখে ছেড়ে দিল তুর্য। ছাড়া পাওয়ার সাথে সাথে মীরা তার ফোনটা হাতে নিল। অতঃপর একটা টেক্সট লিখে তুর্যর নাম্বারে সেন্ড করে দিল। মাথায় এমনিতেই বিগড়ে গেছে তুর্যর, তার উপর মীরার পাঠানো টেক্সট। আমাকে ভালোবাসেন? মাথায় এমনিতেই বিগড়ে আছে তুর্যর, তার উপর মীরার পাঠানো টেক্সট আমাকে ভালোবাসেন, যা তার রাগকে শতগুণ বাড়ানোর জন্য যথেষ্ট। তুর্য মীরার দিকে তাকিয়ে কাট কাট গলায় জবাব দেয়, না। অতঃপর মেয়েটাকে কোনো কিছু ভাবতে না দিয়ে পাজা কোলে নিয়ে হাঁটা দেয় নিচে। গন্তব্য তাদের রুম। মীরাকে রুমে এনে ধপ করে ফেলে দেয় বিছানায়। অতঃপর পিছনে ঘুরে রুমের বাইরে যেতে গেলে আবারও তার ফোনের মেসেজ টোন বেজে ওঠে। টেক্সটটা মীরার নাম্বার থেকে এসেছে। তুজো সেটা ওপেন করার আগে পিছন ঘুরে মীরাকে একবার দেখে নেয়। ফোন হাতে নিয়ে রাগে ফুঁসছে মেয়েটা। তুর্যরও কম রাগ লাগছে না, তবুও সেটা কন্ট্রোল করে টেক্সটটা ওপেন করে। আর দেখতে পাই সেখানে লেখা, অসভ্য লোক, ভালোবাসেন না তো শুধু ছোঁয়ার বাহানা কেন খোঁজেন? এরপর যদি আপনাকে আমার ধারের কাছে দেখি তো। ব্যাস, আর পড়তে পারে না সে। ফোনটা ট্রাউজারের পকেটে রেখে ঝড়ের বেগে মীরার কাছে গিয়ে তাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। অতঃপর সে নিজেও উঠে পড়ে মেয়েটার উপরে। তার বলিষ্ঠ দুহাত দিয়ে মীরার দুহাত চেপে ধরে মেয়েটার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘটনাটি আকস্মিক ঘটাতে কিছু বুঝে উঠতে পারে না মীরা। আর যখন বুঝতে পারে ততক্ষণে ওষ্ঠজোড়া তুর্যর আয়ত্তে চলে গেছে। ছটফট করে ওঠে মেয়েটা ছাড়া পাওয়ার আশায়। তার ওষ্ঠজোড়া ব্যথা করছে। লোকটা নিজের দাঁত দিয়ে মীরার নরম পাতলা গোলাপি ওষ্ঠজোড়া চেপে ধরেছে, যা সহ্যের সীমার বাইরে। না পেরে চোখের পানি ছেড়ে দেয় মেয়েটা। তবুও লোকটার মাঝে কোনো ভাবান্তর নেই। তুর্য তার সমস্ত রাগ জেদ ছাড়ছে মীরার অধৈর্য গোলে। মাগরিবের নামাজ শেষ করে ড্রয়িং রুমে এসে বসেছেন আহাদ সাহেব। আগামীকাল সন্ধ্যার ফ্লাইটে তিনি ফিরে যাবেন নিজ ডেরায়। বেশ কয়েকদিন থেকেছেন, আবার কি এবার যদি না যায় তবে ওনার ব্যবসা লাঠে উঠবে। দুনিয়াতে কাউকে বিশ্বাস নেই। যতই বিশ্বস্ত লোকের হাতে দেখভালের দায়িত্ব দেন না কেন, মানুষের পোল্ট্রি খেতে সময় লাগে না। তিনি বসে বসে উসখুস করছেন। কথাটা কিভাবে ভাগ্নেকে জানাবেন? এমনিতেই ছেলেটার যে রাগ। কি হয়েছে মামা? তোমাকে এমন টেনশন লাগছে কেন? কোনো সমস্যা? রুম থেকে বেশ পরিপাটি হয়ে বেরিয়ে এসে মামার সামনে দাঁড়িয়ে একসাথে অনেকগুলো প্রশ্ন করে মাহির। না না না, কোনো সমস্যা হয়নি। তুমি কোথাও যাচ্ছ নাকি? আমি একা না, মিলিও সঙ্গে যাচ্ছে। মাহিরের মুখে এক মুখে হেসে উত্তর দেওয়া দেখে আহাদ সাহেব ফের প্রশ্ন করেন, তোমাদের মধ্যে সব ঠিকঠাক? আহাদ সাহেবের এহেন প্রশ্নে মাথা নিচু করে নেয় মাহির। অতঃপর ওভাবেই দুপাশে মাথা নাড়ে। একটা দীর্ঘশ্বাস ফেলেন উনি। মাহির বেটা, মিলি মামনি তোমাকে ভালোবাসে। একটু অভিমান করেছে অবশ্য, তবে দেখবে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সব। তবে আমার প্রতি একা কেন? সিদ্ধান্ত তো আমাদের দুজনেরই ছিল, কিন্তু দেখো নিজের বাবার প্রতি সে একদম ঠিক। যত অবিচার আমারই ওপর। মামার থেকে মুখ ফিরিয়ে অন্য পাশে তাকায় মাহির। ভাগ্নের অভিমান দেখে মুচকি হাসেন তিনি। অতঃপর মজার সুরে বলেন, যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিমানের পাল্লাও বেশি হয়। মামার কথায় কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না মাহির। আচ্ছা তোমরা তবে যাও, রাতে তোমার সাথে কিছু কথা আছে। কথাটা বলে আহাদ সাহেব নিজের রুমে যেতে নিলে দেখেন মিলি তাদের দিকেই আসছে। মুখ বিবরে তার খুশির চিলিক। মেয়েটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবেন তিনি। অতঃপর তাদের অগোচরে মুচকি হেসে মাহিরের দিকে ফিরে মেয়েকে শুনিয়ে বলেন, মাহির বেটা, বিজনেসের কিছু সমস্যা দেখা দিয়েছে, আর্জেন্ট ফিরে যেতে হবে। আমি সব ঠিকঠাক করে ফেলেছি, কাল সন্ধ্যায় ফ্লাইট। আহাদ সাহেবের কথায় স্তব্ধ হয়ে যায় মাহির মিলি দুজনেই।
আচমকা মুচকি হাসে মাহির, অতঃপর বলে, যেতে চাইছো যখন যাও, একদিক দিয়ে ভালোই হলো। কেউ একজন তো আমার বাড়িতে কমফর্টেবল নয়, হয়তো তার এখানে দম বন্ধ লাগছে, অকারণে কারোর জন্য হয়তো সে বিরক্ত হচ্ছে। তার থেকে এটাই ভালো হবে, অন্তত আমার তো তাই মনে হয়। কথাগুলো বলে চলে গেল মাহির। আর যাওয়ার আগে মিলিকে উদ্দেশ্য করে বলে গেল, বাইরে অপেক্ষা করছি। আহাদ সাহেব দেখলেন মাহিরের মুখে হাসি থাকলেও চোখে তার একরাশ অসহায়ত্ব আর অভিমান। মামুনি, এখন যাও তবে। বাড়ি এসে সমস্ত কিছু গুছিয়ে রেখো। শুনলেই তো সব। কালই চলে যাচ্ছি। মেয়েটার গালে হাত দিয়ে বলেন তিনি। আমাকে আগে জানাওনি কেন? মিলির প্রশ্ন আহাদ সাহেব উত্তর দেন, আমি জানতাম তো তুমি বাড়ি ফিরে যেতে চাইছো, তাই কিছু জানাইনি। আর হ্যাঁ, ভাবছি গিয়ে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। এভাবে আর কতদিন। আর তোমার লয়াল আঙ্কেলকে জানিয়েছি এসব বিষয়ে। উনি বলেছেন আমরা আগে যাই, তারপর সব ঠিকঠাক করবেন। কথাগুলো বলে চলে গেলেন আহাদ সাহেব নিজের রুমে। মিলির পুরো দুনিয়া থমকে গেছে। সে ভাবতেও পারছে না তার ড্যাডি তাদের ডিভোর্সের কথা ভাবতে পারে। তার ড্যাডি কি জানে না সে তার মাহিরকে কতটা ভালোবাসে? মিলির পা অসাড় হয়ে গেছে, কোনো মতে নড়াতে পারছে না সে। এদিকে বাইরে থেকে মাহির অনবরত গাড়ির হর্ন দিয়ে চলেছে। তাড়াতাড়ি না গেলে কি লোকটা রেখে যাবে? তাকে রেখেই কি চলে যাবে? এসব ভাবনারা মাথাচাড়া দেওয়ার আগেই মিলি হন্তদন্ত হয়ে ছুটল বাড়ির বাইরের দিকে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়াচ্ছে মাহির। দেখে বোঝা যাচ্ছে না লোকটা রেগে আছে নাকি নেই, তবে তাকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। তা দেখে বুকটা হু হু করে ওঠে মিহিলির। লোকটা তাকে কেন কিছু বলছে না? খানিকক্ষণ আগেই তো কত দুষ্টুমি করলো তার সাথে, বায়না ধরলো তার দেয়া সবুজ শাড়িটা পরার জন্য। সে তো পরেছে, তাহলে লোকটা তার দিকে তাকাচ্ছে না কেন? এসব ভাবতে ভাবতে মাহিরের দিকে এগিয়ে যায় মিলি মাহিরের কাছে আসতেই সে গাড়ির দরজা খুলে দেয়। অতঃপর মেয়েটা বসতেই দরজা আটকে দিয়ে সে নিজেও গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। তারও কারো মুখেই কোনো কথা নেই, আর চোখে মিলি মাহিরকে দেখে নেয়। লোকটা এক মনে ড্রাইভ করছে, যেন মনে হচ্ছে কাজটা সামান্য এদিক ওদিক হলেই তার ফাঁসি হয়ে যাবে, যা সে কিছুতেই চায় না। মিলির দু চোখ হতে কান্নাগুলো উপচে আসতে চাইছে। মাহিরের চুপ থাকা তার পছন্দ হচ্ছে না। অতি কষ্টে নিজের কান্নাগুলো আটকে রেখেছে মেয়েটা। শুভ একটা রেস্তোরাঁয় বসে আছে আধা ঘন্টা যাবৎ। একদম কর্নারের টেবিলটা বুক করেছে সে, যেটা সব টেবিলগুলোর থেকে অনেকটা সাইডে। কফির কাপে চুমুক দিতে দিতে বিরক্ত সে। এসি থেকে 3 কাপ কফি শেষ করেছে সে। এখন 4 নম্বরটা চলছে, কিন্তু যাদের জন্য সে অপেক্ষা করছে তাদেরই কোনো পাত্তা নেই। আরও 10 মিনিট পরে শুভর অপেক্ষার অবসান ঘটিয়ে সেখানে উপস্থিত হয় মাহির ও মিলি। হ্যাঁ, শুভ এতক্ষণ তাদের জন্যই অপেক্ষা করছিল। তাদের দেখে দাঁড়িয়ে যায় শুভ। মুচকি হেসে মিলির দিকে তাকিয়ে জানতে চায়, কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? ভালো। মাথা নেড়ে উত্তর দেয় শুভ। মাহির মিলি দুজনে পাশাপাশি বসে, তাদের মুখে হাসি ফোটার ছিটে ফোটাও নাই। তা দেখে ভ্রুজোড়া কুঁচকে যায় শুভর, তাও যেন গোমরা মুখের ছায়া লেগেছে এখন। তাই সেও মুখটা গম্ভীর করে মাহিরের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে, কি খাবি বল? কফি? তিনজনের সামনে 3টি কফির কাপ, তবে তারা কেউ তাতে একটু চুমুক পর্যন্ত দেননি। মাহির, তোকে আমার কিছু জানানোর আছে। শুনতে এসেছি, তুই বল। না, তুর্য এমনটা করতে পারে না। আমার তুর্য শুধুমাত্র আমাকে ভালোবাসে, যেমনটা আগে বাসতো। আমি সব ঠিক করে নিতে চাই সে আগের মতো। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে মারিয়া। রুমের জিনিসপত্রের বেহাল দশা করে ফেলেছে মেয়েটা। মারিয়া বেটা, এসব কি ধরনের পাগলামি নতুন করে শুরু করেছো তুমি? ভুলে যেও না তুমি এঙ্গেজড, আর জয়কে কিন্তু তুমি নিজেই পছন্দ করেছো। রেগে গেলেন মারিয়ার মম প্লিজ, জয়কে আমার ভালো লাগে, তবে ভালোবাসি না। ভালো তো বাসি আমি আমার তুর্যকে। স্টপ মারিয়া,
তুমি 2 বছর যাবৎ রিলেশনে থেকে তবেই জয়ের সাথে এঙ্গেজ হয়েছো, আর এখন বলছো তুমি অন্য কাউকে ভালোবাসো, আবার সে কিনা ম্যারিড। রাগে ফুঁসছে মারিয়া। তার মম কেন তার পক্ষ নিচ্ছে না, তাই সে তার মমের উদ্দেশ্যে খানিকটা চিৎকার করে বলে, তুর্য আমাকে ভালোবাসে, ওই বোবা মেয়েটাকে নয়, বুঝেছো তুমি? তুর্যকে তাকে ডিভোর্স দিয়ে দিতে বলবো। ফ্যাস। মারিয়ার মম নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মেয়ের গালে জোরে চড় বসিয়ে দেন। বেয়াদব মেয়ে, আমরা তোমাকে মানুষ করতে পারিনি। কটা মন তোমার? কতজনকে ভালোবাসা লাগে? নাকি মন বলে কিছুই নেই তোমার? একবারের জন্যও কি ছেলেটা তোমাকে বলেছে যে সে তোমাকে এখনো ভালোবাসে? কি হলো, এবার চুপ করে আছো কেন? বলেনি না, আর বলবেও না, কারণ ছেলেটা তোমাকে ভুলে ওই বোবা মেয়েটাকে বিয়ে করেছে। আর দেখো, এখন সংসারও করছে। অলরেডি তাদের বিয়ের 1 মাস পূর্ণ হয়ে গেছে, সুখে আছে তারা। তাই শেষবারের মতো বলছি, তাদের মধ্যে ঢুকো না, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এটুকু বলে মেয়েটাকে টেনে সোফায় বসান মারিয়ার মম। সযত্নে মেয়ের চোখ মুখ মুছে দিয়ে কপালে আদুরে চুমু এঁকে দেন। অতঃপর মেয়েকে বুকে টেনে নিয়ে মাথার চুলে হাত বুলিয়ে দিতে থাকেন। আমার মামনিটারও তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তোমারও তো আর কদিন পরেই বিয়ে জয়ের সাথে। রাতের অন্ধকারে এক মনে ড্রাইভ করছে মাহির। তার দৃষ্টি সামনে স্থির, পাশে যে কেউ একজন আছে সেদিকে যেন তার কোনো খেয়ালই নেই। সেই যে রেস্তোরাঁতে শুভর সামনে জোরে একটা ধমক দিয়েছে মাহির, ব্যাস এতেই মেয়েটা একেবারে নিশ্চুপ। তার সমস্ত ছটফুটানি একেবারে বন্ধ হয়ে গেছে। তবে তার আখি জোড়ার বর্ষণ এখনও শেষ হয়নি। বৃষ্টির ন্যায় ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে গাল বেয়ে। হাত দিয়ে তা বৃথা মোছার চেষ্টা করছে বারংবার। মৃদু আওয়াজে ঘন ঘন নাক টানছে মেয়েটা। মাহিরের গাড়ি খান মেনশনের গেট পেরিয়ে থামতেই মুখে হাত দিয়ে ডুক করে কেঁদে ওঠে মিলি। এক মুহূর্ত আর দেরি না করে গাড়ির দরজা খুলে এক দৌড়ে বাড়ির ভেতরে চলে যায় মেয়েটা। এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে মাহির। মিলি তো এমন না, তার মধ্যে রয়েছে প্রচুর ম্যাচিউরিটি। যেখানে তারা দুজন দুজনকে ভালোবাসে, এমনকি তারা স্বামী স্ত্রী, সেখানে এমন পাগলামি নিছক ছেলে মানুষই। বুসরা না হয় বাচ্চা একটা মেয়ে, তাই একটু আধটু পাগলামি করছে। আর সে তো তাদের বিষয়ে কিছু জানেও না। তবে মেয়েটা অনেক লক্ষ্মী, সবটা বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। আর এই মেয়ে, উফ, আর কিছু ভাবতে পারছে না মাহির। তার মাথায় ব্যথা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। মানলাম একটু বেশি ভালোবাসিস, না না অনেক বেশি ভালোবাসিস, তাই বলে এমন পাগলামির মানে কি জান? বিড়বিড় করে বলে মাহির, অতঃপর মনে করে রেস্তোরাঁতে করা মিলির পাগলামি। হোয়াট? কি উল্টোপাল্টা বকছিস বুসরা? আমাকে নিশ্চয় জটটা বাঁধিয়ে এসব ভুলভাল বকছিস। মাহিরের গলায় রাগ স্পষ্ট। মাহির, আমি না জ্বর বাঁধিয়েছি আর না ভুলভাল বকছি। তুই ভাবলি কি করে অকারণে আমার বোনের সম্পর্কে তোকে নিয়ে এসব বলবো? ভুলে যাস না বুসরা, আমার নিজের বোন। আচমকা হু হু করে কেঁদে উঠল মিলি। অতঃপর বিলাপের ন্যায় বলতে শুরু করলো, মাহির, তুমি আমাকে ভালোবাসো না। আমি জানি তুমি আমাকে ডিভোর্স দিয়ে বুসরাকে বিয়ে করবে। ডুকরে ডুকরে কেঁদে চলেছে মিলি। আর তার অবস্থা দেখে উপস্থিত দুজনেই কিংকর্তব্য বিমূঢ়। ফ্ল্যাশব্যাক এন্ড। ঘড়িতে এখন 1:42। গভীর রাত। মীরা বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আকাশে অর্ধচন্দ্রাকার তারারশ্মি ছড়াতে ব্যর্থ চেষ্টা করছে। তবে তার এই প্রচেষ্টা কদিন মাত্র, আবারও সে পূর্ণতা পাবে। কিন্তু মীরার এই অর্ধচন্দ্রাকার যে বেশি প্রিয়, তাই তো অপলক দেখে চলেছে সে। হঠাৎ মীরার মনে হলো তার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। অস্থির হলো চিত্ত। ভীতির কারণে মৃদু কম্পন সৃষ্টি হলো নিজ কায়ায়। শুকনো ঢোক গিলে আখিজোড়া বন্ধ করে আস্তে করে ঘুরে গেল পিছনে। অতবার পিট করে তাকাতেই দেখতে পেল তুর্য চৌধুরীকে। খালি গায়ে প্রতিদিনের ন্যায় শুধুমাত্র একটা ট্রাউজার পরে পকেটে দুই হাত ঢুকিয়ে মীরার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। এতদিনে মীরা বুঝে গেছে লোকটা গায়ে জামা দিয়ে শুতে পারে না। এতক্ষণ যাবৎ সে গভীর নিদ্রায় নিমজ্জিত ছিল। হঠাৎ ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়লে ঘুম ছুটে যায় তার। কদিনের অভ্যাস অনুযায়ী বন্ধ আঁকিজোড়ার পাতা উন্মুক্ত করেই সোফার দিকে তাকায়, যেখানে মেয়েটা ঠোঁট ফুলিয়ে ঘুমে বিভোর থাকে প্রত্যেকটা রজনী। তবে আজ এই মুহূর্তে নেই দেখে তুর্য ভেবে নেয় সে এখন ওয়াশরুমে।
তাই চোখ বুজে বিছানার ওপর বসে অপেক্ষা করতে থাকে মীরার বেরোনোর। কিন্তু না, মেয়েটা তো বেরোচ্ছে না। প্রায় 15 মিনিট হতে চললো তুর্যা অপেক্ষা করছে মীরার বেরোনোর। আর সম্ভব নয়, হন্তদন্ত হয়ে ছুটল ওয়াশরুমের দিকে। এক ধাক্কা দেবে, এই মতো অবস্থায় তার চোখ যায় দরজার ছিটকিনির দিকে, যেটা বাইরে থেকে লাগানো। তাতে ভ্রুজোড়া কুঁচকে দেয় তুর্যর। তবুও কোনো কিছু না ভেবে ঢুকে যায় ভিতরে। তার এখন এত কিছু ভাবার সময় নাই, নিজেকে হালকা করা অতি প্রয়োজন। তুর্যকে এভাবে দেখলে হাজারো লাজের এসে জড়ো হয় মীরার মাঝে। প্রমাণস্বরূপ তার কর্ণজোড়া ও কপল জোড়ায় রক্তিম বর্ণ ধারণ করে। এখনও তার ব্যতিক্রম হলো না। মীরা তার দৃষ্টি জোড়ায় এদিক সেদিক করতে থাকে। তা দেখে মুচকি হাসলো তুর্য। কি ব্যাপার, তুমি এত ব্লাশিং হচ্ছ কেন? বাই এনি চান্স তুমি কি আমাকে দেখে এভাবে লজ্জা পাচ্ছ? তুর্যর করা এহেন প্রশ্নে হকচকিত হয় মীরা। এই লোক চরম লেভেলের ঠোঁটকাটার সাথে চরম লেভেলের অসভ্যও বটে, যা সে এই কদিনে ভালোভাবে টের পেয়েছে। এক ছুটে মীরা সেখান থেকে পালিয়ে যেতে নিলে তার একটা হাতের কবজি খপ করে ধরে নেয় তুর্য। আমার ঘুমের 12টা বাজিয়ে এখন কোথায় যাওয়া হচ্ছে? ভ্রুজোড়া নাচিয়ে বলে তুর্য। চলো, আমার চুল টেনে দেবে। যেমন তুমি আমার শান্তির ঘুমকে টাটা করেছো, তেমনি তুমি আবার ওয়েলকাম করবে। বলেই টেনে নিয়ে চলে গেল তুর্য মীরাকে বিছানায়। তুর্য মীরাকে এনে খাটের মাঝখানে বসিয়ে দেয়। তারপর তাকে অবাক করে দিয়ে তার কোলে মাথায় রেখে আঁখি জোড়া বন্ধ করে শুয়ে পড়ে। নাও, একটু জোরে টানবে। তুর্যর হুকুম জারি করা দেখে মনে মনে মুখ বাঁকায় মীরা। অনিচ্ছা সত্ত্বেও লোকটার চুলের মধ্যে হাত ডুবিয়ে দেয়। অতঃপর সিল্কি চুলগুলো ধরে আস্তে আস্তে টানতে থাকে। কানে কম শোনো, জোরে টানতে বলেছি না? নাও, জোরে জোরে টানো। এবার মীরা সত্যি সত্যি রাগ উঠে যায়। রাত দুপুরে কি পেয়েছে এটা কি লোক? তাকে দিয়ে চুল টানাবে আর নিজের শান্তির সহিত ঘুমাবে? তা তো হবে না জনাব। মনে মনে কথাগুলো ভেবে জোরে একটা টান দেয় মীরা, যার ফলস্বরূপ তুর্যর মুখ থেকে বেরিয়ে আসে, আহ স্টুপিড, কি করছো? জোরে বলেছি বলে কি গায়ের সর্বশক্তি প্রয়োগ করবে? তুর্যর ধমকে মৃদু কেঁপে ওঠে মীরা। অতঃপর ভয়ে ভয়ে তুর্যর সহ্য করার মতো করে টানতে থাকে। বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে গেল। দেখা যায় তুর্যর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মীরা বুঝতে পারল লোকটা গভীর ঘুমে তলিয়েছে। মীরা তুর্যর মাথাটা ধরে বালিশে দিতে গেলে বাধে বিপত্তি। তার আগেই তুর্য ঘুরে গিয়ে নিজের মুখ তার পেটে গুজে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তার কোমল কোমর। চারদিকে নানা রকম পাখিদের কোলাহল শুনে ঘুম ভেঙে যায় মাহিরের। শরীরের ওপর নরম কিছু আছে তার, যা সে অনুভব করতে পারছে। সেই নরম জিনিসটা তাকে এতটাই আষ্টে পিষ্টে জড়িয়ে আছে যেন মনে হচ্ছে সেটা তার শরীর ভেদ করে ঢুকে যাবে অভ্যন্তরে। পিট করে আঁখি জোড়া মেরে তাকায় সে। দেখতে পায় তার প্রিয়তমের স্ত্রী একরাশ তৃপ্তি নিয়ে গভীর সুষুপ্তিতে মজে আছে। আগেও তো অনেকবার এই আদুরে বিড়াল ছানাটিকে বুকে জড়িয়ে ঘুমিয়েছে সে। কই তখন তেমন তৃপ্তিভরা মুখ বিবর দেখতে পায়নি। তবে কি এটা তাদের পূর্ণ মিলনের তৃপ্তি? নিজের মনে এখন প্রশ্ন জাগতেই মুচকি হাসে মাহির। মুখটা খানিকটা উঁচু করে শরীরের ওপর পেঁচিয়ে থাকা মিলির দিকে এগিয়ে নিয়ে যায়। অতঃপর প্রিয়তমা স্ত্রীর ললাটে অনেকটা সময় নিয়ে গভীর চুমু এঁকে দেয়। অতঃপর মাহির ভাবতে থাকে শান্তশিষ্ট ভদ্র মেয়েটার করা গতরাতের পাগলামি। ফ্ল্যাশব্যাক। ঘড়িতে 11:50 বাজে। কেবলে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে মাহির। এমন সময় তার মুখে বিন্দু বিন্দু তরল কিছু পড়লে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুমের মধ্যে সে ভাবতে থাকে আসলে এগুলো কি। এবার সেই তরলের সাথে কারো ফুপানোর আওয়াজ কানে আসে। ফট করে আঁখি জোড়া খুল দেখতে পায় তার জান অর্ধাঙ্গিনী প্রিয়তমা স্ত্রী চোখ বুজে ফুপাচ্ছে। আর সেই বন্ধ চোখের পাতা থেকে অশ্রুবিন্দুগুলো ফোঁটা ফোঁটা হয়ে তার মুখমণ্ডল ভিজিয়ে দিচ্ছে, যা দেখে সে তার বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা অনুভব করছে। মাহির মৃদু স্বরে ডাক দিল মিলিকে, জান কি হয়েছে তোর? অতঃপর আস্তে করে উঠে বসল। মাহিরের এহেন
আদুরে শীতল কণ্ঠ শুনে ঠোঁট উল্টে কেঁদে দেয় মেয়েটা। অতঃপর বসা থেকে ওভাবেই ঝাঁপিয়ে পড়ে মাহিরের প্রশস্ত চওড়া বুকে। দুহাত দিয়ে খামচে ধরে তার পিঠের চামড়া সহ টি শার্ট। এতে মাহির কিঞ্চিত ব্যথা পেলেও সেদিকে কোনো পাত্তা দেয় না সে। খারাপ, তোমরা দুই মামা ভাগ্নেতে খারাপ। আমাকে একটুও বুঝো না, শুধু তোমাদের সিদ্ধান্ত চাপিয়ে দাও আমার ঘাড়ে। একেবারের জন্য আমার মনের খবর জানতে চাও না। না ড্যাডি চাই আর না তুমি। কি করব আমি, বলো কি করব? মাহি, আমি তোমাকে ভালোবাসি, তোমার সংস্পর্শে থাকতে চাই, তোমায় নিয়ে ছোট্ট সংসার করতে চাই। তবে কেন বোঝো না আমাকে? আমার অধিকার আমাকে কেন দিচ্ছ না? কেন নিজ ইচ্ছেতে আমায় কাছে টানছো না? কেন 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 মাহি? অতিমাত্রায় শান্তশিষ্ট মেয়েটার আজ এহেন রূপ দেখে অবাক না হয়ে পারে না মাহির। মিলি জান, আমার তোর এখন ঘুমের প্রয়োজন। দেখি আমি তোকে ঘুম পাড়িয়ে দিই। মাহিরের বলা কথাতে কি ছিল জানা নেই মিলির, তবে তার সারা শরীরে অদৃশ্য আগুন জ্বলে মাহিরকে এক ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। আচমকা ধাক্কায় ভারসাম্য রক্ষা করতে পারল না মাহির, যার ফলস্বরূপ সে বিছানায় চিত হয়ে পড়ল। এই মোক্ষম সময় হাতছাড়া করতে চায় না মিলি, তাই সময় ব্যয় না করেই ঝটপট উঠে পড়ল মাহিরের শরীরের ওপরে। অতপর এলোপাথারি চুমু খেতে লাগলো মাহিরের পুরো অধৈর্য যুগলে। কিছুক্ষণ পরেও যখন মাহিরের কোনো রেসপন্স পেল না, তখন উঠে পড়ে মিলি তার ওপর থেকে। অতপর বা হাতের উল্টো পাতা দিয়ে ওষ্ঠজোড়া মুছে নিয়ে বলে, সেটাই তো হবে যেটা তোমরা চাও। তবে এই আমিটাকে আর দেখতে পাবে না তোমার চোখের সামনে। এতক্ষণ মাহির শকের মধ্যে ছিল। মিলিকেই প্রথম নিজে থেকে এতটা কাছে পেয়ে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল কিছুক্ষণের জন্য। তার হুঁশ ফেরে মিলির বলা কথায় মিলি চলে যেতে নিলে তার হাতে টান পড়ে, কিন্তু মেয়েটা সামান্য থেকে পিছনে ঘোরে না। মিলি চলে যেতে নিলে তার হাতে টান পড়ে, কিন্তু মেয়েটা সামনে থেকে পিছনে ঘোরে না, ওভাবেই ঠায় দাঁড়িয়ে থাকে। মাহির এবার মিলির হাত ছেড়ে দুহাত দিয়ে তার কোমর আগলে ধরে, ঘনিষ্ঠ হয় আরেকটু। অতঃপর তাকে টেনে নিয়ে নিজের কোলে বসায়। এলোমেলো চুলগুলো আলতো হাতে ঠিক করে দেয়। অতঃপর প্রিয়তমা স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে মোহনীয় কণ্ঠে বলে, ওটা আমার না, শ্বশুর মশাইয়ের প্ল্যান ছিল। তার এখন নাতি নাতনির সাথে খেলার শখ জেগেছে কিনা। মাহির মিলির কাঁধে নাক ঘষে চলেছে অনবরত। অতঃপর ওভাবেই বলে, কেমন এক চুটকিতেই সব কিছু ঠিক হয়ে গেল। আসলে আমার মামাটা জিনিয়াস, বুঝলি। মাহিরের কথা শুনে মিলির রাগের মাত্রা আকাশ ছুঁয়ে গেল যেন। তাই সে মাহিরের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি শুরু করে দিল। মাহি ছাড়ো, আমার ঘুম পেয়েছে। এক টানে মাহির মিলিকে পিছন থেকে সামনে ঘোরায়। মাথার পিছনের চুলের ভাঁজে এক হাত রেখে আর এক হাত কোমরে রাখে। অতঃপর আরেকটু ঘনিষ্ঠ হয়ে বলে, একটু আগেই না বললি আমি যেটা চাই সেটা করবি, তবে কেন আমার চাওয়াটা অপূর্ণ রেখে চলে যাবি? নিজের বেলা 16 আনা আর আমার বেলা 1 আনাও না। দ্যাটস নট রাইট জান। মাহিরের কথার পিঠে কিছু একটা বলতে যাচ্ছিল মিলি, তবে তাকে আর সেই সুযোগ দিল না মাহির। তার আগেই তার শক্ত অধৈর্যগুল মেয়েটার নরম অধরে ডুবিয়ে দিল। এই কার্য কিছুক্ষণ যাবৎ চলার পর সে তার অর্ধাঙ্গিনীর কপালে কপাল ঠেকায়। বড় বড় শ্বাস প্রশ্বাস নেয় দুজনেই। জান, মে আই? উত্তরে মিলি কিছু বলতে না পারলেও কাজে ঠিকই বুঝিয়ে দিল। তার নরম দুহাত দিয়ে শক্ত করে ধরল তার ভালোবাসার পুরুষটিকে। ডুব দিল তার ভালোবাসার অতল সমুদ্রের মাঝে। মিশে গেল তারা দুজন দুজনাতেই। মিলির ঘুম ভাঙছে না দেখে মাহির আস্তে করে তার কানের কাছে ফিসফিস করে বলে, এই মিলি, উঠে পড়ো জান। আজ না তোরা ইউএসএ ফিরে যাবি। মাহিরের কথায় ফট করে আঁখি পল্লব মেলে ধরে মেয়েটা। ক্রিয়ৎক্ষণ গোল গোল চোখ করে তাকিয়ে থাকে তার ওপর ঝুঁকে থাকা মাহিরের দিকে। মানুষটা কেমন মিটিমিটি হাসছে তা দেখে মিলিও ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে
মুখটা উঁচু করে মাহিরের বুকের বাঁ পাশটায় জোরে কামড় বসায়, যার ফলস্বরূপ মাহিরের মুখ থেকে শব্দটা বেরিয়ে আসে। আহ! রাস্তার পাশ দিয়ে এক মনে হেঁটে চলেছে বুশরা। এই রাস্তায় মোটর বাইক, সাইকেল আর হাতে গোনা কয়েকটা ব্যক্তিগত গাড়ি চলে মাত্র। তবে লোকজনের অভাব নেই, কারো না কারো আসা যাওয়া লেগেই আছে। আজ সে এসেছিল কলেজে অ্যাডমিট কার্ড নিতে। ড্রাইভারকে বলেছে সে আজ একাই বাড়ি যাবে। তবে ড্রাইভার এ বিষয়ে না মানলে তাকে একটা ধমক দিতে ভোলে না বুশরা। তাই আর কথা না বাড়িয়ে ড্রাইভার তাকে দিয়ে বাড়ি চলে গেছে। কই, ড্রাইভার তো এখন এসে পৌঁছায়নি, তার মানে বুশরা তোর ধমকে কাজ হয়েছে। কথাটা বিড়বিড় করে বলতেই অধৈর্য গলে হাসি খেলে যায় বুশরার। এ কি, এই রোদের মধ্যে একা একা কোথায় যাচ্ছেন আপনি? স্বল্প পরিচিত একটা কণ্ঠস্বর কানে আসতেই পিছন ফিরে তাকায় বুশরা। রিজওয়ান তার থেকে সামান্য দূরে বাইক দাঁড় করিয়ে তার দিকেই ভ্রু কুঁচকে তাকিয়ে আছে উত্তরের আশায়। বুশরা কিছুক্ষণ চোখ পিটপিট করে তার দিকে তাকিয়ে নিজেও পাল্টা প্রশ্ন ছুড়ে। তার কৈফত আপনাকে কেন দিতে যাব? হনহন করে আবারও সেই সামনের দিকে হাঁটা ধরলো। এভাবে আপনি যেতে পারেন না, আমি আপনাকে যেতে দিব না। বাইক থেকে নেমে রিজও হাঁটা ধরলো বুশরার পিছনে। হাঁটা থামিয়ে দিয়ে আবারও পিছনে ঘুরে চোখ ছোট ছোট করে তাকায় বুশরা। অতঃপর বলে, মানে আমার একটা দায়িত্ব আছে না? আপনি আমার প্রিয় স্যারের ছোট বোন বলে কথা, আপনাকে আমি কীভাবে একলা সারি বলুন? তাছাড়া দিনকালে যা অবস্থা, আল্লাহ না করুক রাস্তায় যদি কোনো বিপদ হয়, আর স্যার যদি শোনেন আমি আপনাকে দেখেও একা ছেড়ে দিয়েছি, তাহলে স্যার খুব রাগ করবেন, যা আমি একদমই চাই না। এই ছেলের কথা শুনে বুশরার নিজের মাথা নিজেই ফাটাইতে ইচ্ছা করছে। এই ছেলে কি তাকে কোনো বাচ্চা ভাবছে? না, এই ছেলেকে কিছু করার কথাই শোনাতে হবে। যেই ভাবা সেই কাজ। যেই না মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই সেখানে পরিচিত একটি গাড়ি এসে থামে, আর সেই গাড়ি থেকে নেমে আসে মাহির। সে বুশরার সাথেই কথা বলতে এসেছে একান্তে। আজ সকালে শুভ তাকে ফোন দিয়ে জানায় যে মেয়েটা আজ কলেজে যাবে, আর এই সুবর্ণ সুযোগটা মাহির কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি। মাহিরকে দেখা মাত্রই বুশরার অন্তরটা হু হু করে কেঁদে ওঠে। আঁখি পল্লব ভারী হতে লাগে, যেন এক্ষুনি সেখান হতে গড়িয়ে পড়বে দুফোঁটা অশ্রুবিন্দু। কি হয়েছে রিজু? বুশরানি বুশরা এত রেগে আছে যে? তুমি ওকে কিছু বলেছো? মাহিরের করা প্রশ্নে থতমত খেয়ে যায় রিজু, সঙ্গে অল্প ভয়ও পেয়ে যায় পাছে মাহির স্যার তাকে কিছু বলে বসে কিনা। তাই সে আমতামতা করে বলে, আসলে স্যার আমি ম্যামকে বলছিলাম একা কোথাও না যেতে। আমি ম্যামের ভালো চাইছিলাম, কিন্তু ম্যাম আমার উপর অকারণে রেগে যাচ্ছেন। রিজুর কথা বলার ভঙ্গি দেখে মাহির বুশরা দুজনেই তার দিকে ভ্রুজোড়া কুঁচকে নেয়। তুমি বুশরাকে কি বলে ডাকলে? গম্ভীর সুরে প্রশ্ন করে মাহির। ম্যাম। কেন? ইনি তুর্য স্যারের বোন হন। ভয়ে ভয়ে উত্তর দিই আমি। লাইক সিরিয়াসলি রিজু? তুমি একজন হবু ডাক্তার হয়ে কলেজ পড়ুয়া একটা মেয়েকে ম্যাম সম্বোধন করছো, তাও কিনা তোমার থেকে পিচ্ছি একটা মেয়েকে। বুশরা ওর নাম, আজ থেকে ওর নাম ধরে রাখবে, মনে থাকবে। শেষের কথাটি মাহির ধমকের সহিত বললে রিজু তাড়াতাড়ি ঘাড় কাত করে উত্তর দেয়, কি হ্যাঁ? আবারও তাকে ধমক দেয় মাহির। মনে থাকবে। গুড, ওকে, তবে তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাও, আমি বুশরাকে বাড়ি দিয়ে আসবো। রিজওয়ান চলে গেলে মাহির লক্ষ্য করে বুশরার মুখটা নিমেষে মলিন হয়ে গেছে। গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। অতপর মেয়েটার উদ্দেশ্যে বলে, বুশরা, গাড়িতে গিয়ে বসো, আমি তোমায় ঠিক সময় মতো বাড়ি পৌঁছে দেব। বুশরা মাহিরের মুখের ওপরে কিছু বলতে পারলো না। অগত্যা বাধ্য হয়েই গাড়িতে গিয়ে বসলো। তার বড্ড অভিমান হয়েছে লোকটার ওপরে। কেন তাকে ভালো না বেশি ওই বিদেশিনী মেয়েটাকে ভালোবাসতে হলো? তার সুনয়ন হইতে কয়েক ফোঁটা নেত্রবাড়ি দেখা দিলে তা সন্তর্পণে মুছে ফেলে লোকটার অগচরে। তবে মাহির তো ঠিকই দেখে ফেলেছে, আর চোখে সে এতক্ষণ তাকেই পর্যবেক্ষণ করছিল। মাহিরের কষ্ট হয়, এই বাচ্চা মেয়েটা তার জন্য কষ্ট পাচ্ছে ভেবে। কিন্তু মেয়েটা যা চায় তা জীবনেও সম্ভব নয়। আচ্ছা, তার জীবনে যদি মিলে না থাকতো তবে কি এই বিষয়ে ভেবে দেখতো?
হঠাৎ তার অন্তরে একেবারে গহীনে থাকা সত্য চিৎকার করে বলল, না, কখনোই না। সে শুধু তার অর্ধাঙ্গিনী মিলিকেই চায়। ইহকাল বড় আর পরকাল বলো, সবকালে তার মিলিকেই চায়। মাহিরের গাড়ি এসে থেমেছে একটা আইসক্রিম পার্লারের সামনে। সেদিকে বুসরার কোনো খেয়াল নেই, সে আছে তার ভাবনায় ডুবে। হঠাৎ মাহিরের ডাকে তার ভাবনার ছেদ ঘটে। নড়েচড়ে বসে মেয়েটা, অতবার বাইরের দিকে তাকালে আপনা আপনি তার ভ্রুজোড়া কুঁচকে যায়।